হ্যালো বন্ধুরা, আমি সোমেন আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল সোমেন স্টাডি অ্যান্ড ব্লগ। আমরা যে অধ্যায়ভিত্তিক ক্লাস শুরু করেছি, আজকে তার 17 নম্বর ক্লাসে আমরা পৌঁছে গেছি। এই 17 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব মুঘল যুগ থেকে জাহাঙ্গীর, শাহজাহান ও ঔরঙ্গজেবের উপর কিছু প্রশ্নোত্তর। তার আগে যারা বলে রাখি, যারা আগের ক্লাসগুলো করনি তাদের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নিও এবং অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবে। অনেক কিছু প্রশ্ন পাবে, যেগুলো নতুন নতুন মনে হবে সেগুলো অবশ্যই লিখে নিও, তাহলে মুখস্থ হয়ে যাবে প্রশ্নগুলো। চলো, আর বলে রাখি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটাকে অন করে রেখো, যাতে নোটিফিকেশানগুলো পেয়ে যাও। আর যারা তোমরা দেখো ডেইলি ক্লাস, রেগুলার ক্লাস দেখো, রেকর্ডেড ক্লাস, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো আশা করি, আর একটা করে লাইক করে দিও। চলো শুরু করি আজকের প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন বলছে, আকবর মেবারে আধিপত্য স্থাপনে সফল না হলেও জাহাঙ্গীর মেবার রাজা অমর সিংহকে বশ্যতা শিকারের মাধ্যমে মেবারে মুঘল কর্তৃত্ব স্থাপনে সক্ষম হন। তার এই মেবার জয়ের সেনাপতি কে ছিলেন? তাহলে মধ্যা প্রশ্নটা কি হলো? মেন প্রশ্নটা হলো যে জাহাঙ্গীরের সময়ে যে মেবার দখল বা কর্তৃত্ব স্থাপন হয়েছিল, সেই সময় মেবারের জয়ের সেনাপতি কে ছিলেন? অপশান দেখো, অপশান এ বলছে মাহবত খান, বি বলছে আজিজ কোকা, সি বলছে যুবরাজ খুররাম এবং ডি বলছে আসফ খান। তোমাদের বলে রাখি যে প্রশ্নটা আমি এই কারণেই বড় করেছি। দেখো, আকবর মেবার আধিপত্য স্থাপনে সফল না হলে, অর্থাৎ একমাত্র মেবারে আকবর সেখানে তার আধিপত্য স্থাপন করতে পারেনি, 3বার চেষ্টা করার পরেও না পারার পর তিনি সেখান থেকে ফিরে আসে। এবং জাহাঙ্গীরের সময় মেবারের উপর আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং মেবারের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল কে? এখানে উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে যুবরাজ খুররম। এখানে উত্তর হয়ে যাবে যুবরাজ খুররম। আচ্ছা, যুবরাজ খুররমটাকে, যুবরাজ খুররম ছিল, মনে রাখবে তোমরা, যে যুবরাজ খুররম ছিল জাহাঙ্গীরের তৃতীয় পুত্র। যুবরাজ খুররম কে ছিল তাহলে? জাহাঙ্গীরের তৃতীয় পুত্র। প্রথম পুত্র কে ছিল? নোট করে নিতে পারো। প্রথম পুত্র ছিল খসরু, দ্বিতীয় পুত্র ছিল পারভেজ এবং তৃতীয় পুত্র ছিল খুররম এবং চতুর্থ পুত্র ছিল শাহরিয়ার। জাহাঙ্গীরের 4জন পুত্র, তার মধ্যে তৃতীয় পুত্র ছিল যুবরাজ খুররম। ইনি পরবর্তীকালে শাহজাহান নাম নিয়ে সিংহাসনে বসেছিলেন। শাহজাহান, এই খুররমই পরবর্তীকালে শাহজাহান নাম নিয়ে সিংহাসনে বসেছিলেন। চলো পরের প্রশ্ন চলে যায়, 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে, জাহাঙ্গীরের রাজত্বকাল মুঘল রাজবংশের ইতিহাসে অগৌরবের কারণ। মানে জাহাঙ্গীরের রাজত্বকালে মুঘল রাজবংশের ইতিহাসে গৌরবের উপর একটা আঘাত এসেছিল, সেটার কারণটা কি? অপশান এ বলছে রাজ্য শাসন ব্যাপারে তার উদাসীনতা, বি বলছে কান্দাহার মুঘলদের হস্তচ্যুত হয়, সি বলছে শিখ গুরু অর্জুন সিংয়ের হত্যাকাণ্ড এবং ডি বলছে নূরজাহানের ক্ষমতা রাজনীতিতে প্রশাসনিক অবক্ষয়। সবগুলো পয়েন্টই কিন্তু এই এই এর সঙ্গে যায়, কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাসে যেটা অগৌরবের কারণ হয়েছিল রাজবংশের ইতিহাস, সেটা হলো অপশান বি, কান্দাহার মুঘলদের হস্তচ্যুত হয়। অপশান বি, কান্দাহার মুঘলদের হস্তচ্যুত হয়। এই সময়কালটা কত? সময়কালটা হলো 1622। এটা তোমরা নোট করে নাও, 1622 খ্রিস্টাব্দে কান্দাহার মুঘলদের হস্তচ্যুত হয়। এ সম্পর্কে আমরা বিস্তারিত যাব, পরের আরও প্রশ্ন আছে সেগুলো তোমরা আরও বিস্তারিত জানতে পারবে। চলো 3 নম্বর প্রশ্ন চলে যায়। 3 নম্বর প্রশ্ন বলছে, কোন ঐতিহাসিক প্রথম নূরজাহান চক্রতত্ত্ব উত্থাপন করেছিলেন? অর্থাৎ নূরজাহান চক্র, সেই নূরজাহান চক্রতত্ত্বকে প্রথম উত্থাপন করেছিলেন। নূরজাহান চক্র আমরা জানি, নূরজাহান তার কর্তৃত্ব স্থাপন করেছিলেন, তার নেতৃত্বে তার ভাই, তার তৃতীয় পুত্র খুররাম এবং তার বাবা মিলে তার শাসনের উপর একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন, যেটা ইতিহাসে নূরজাহান চক্র নামে পরিচিত। সেক্ষেত্রে বলেছে কোন ঐতিহাসিক প্রথম নূরজাহান চক্র তত্ত্ব উত্থাপন করেছিলেন এই 4 জনের মধ্যে? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বেনি প্রসাদ। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, কে নূরজাহান চক্রের সঙ্গে জড়িত ছিলেন না? যে কে নূরজাহান চক্রের সঙ্গে জড়িত ছিলেন না? অপশান বলছে, এ বলছে ইতিমাদ উদ্দৌলা, বি বলছে মাহবত খান, সি বলছে খুররাম এবং ডি বলছে আসফ খান। এখানে তোমরা নোট করে নাও, এখানে আগে নূরজাহান, নূরজাহান শব্দের অর্থ কি? এটা পরীক্ষায় আসে। নূরজাহান শব্দের অর্থ জগতের আলো। আর এই চক্রের সদস্য কারা ছিল? এক্ষুনি বললাম আগের প্রশ্নটার সময়, আরেকবার বলে দিচ্ছি। নূরজাহান ছাড়াও ছিলেন তার পিতা মির্জা গিয়াস বেগ, ভ্রাতা আসফ খাঁ এবং যুবরাজ খুররাম। এছাড়াও ছিলেন আসফ খাঁ, যিনি এই চক্রের সঙ্গে যুক্ত থাকলেও তিনি এর বিরোধিতা করেছিলেন। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান ডি, আসফ খাঁ।
নূরজাহান চক্রের সঙ্গে জড়িত ছিলেন না, তাহলে কে হয়ে যাবে? উত্তর হয়ে যাবে আশোক খান। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট শেখু বাবা নামে পরিচিত ছিল? এটা একটা আনকমন একটা প্রশ্ন। কোন মুঘল সম্রাট শেখু বাবা নামে পরিচিত ছিল? আমার মনে হলো প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এসএলএসটির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এবং ডাব্লিউবিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। শেখু বাবা নামে কে পরিচিত ছিলেন? তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জাহাঙ্গীর পরিচিত ছিলেন শেখু বাবা নামে। পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, কোন ঐতিহাসিক নূরজাহান চক্রের অস্তিত্ব স্বীকার করেননি? অপশানগুলো দেখে নিই। অপশান এ বলছে অনিরুদ্ধ রায়, বি বলছে সতীশচন্দ্র, সি বলছে বিপানচন্দ্র এবং ডি বলছে সৈয়দ নুরুল হাসান। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, সৈয়দ নুরুল হাসান। পরের প্রশ্ন চলে যায় 7 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে পারস্যরাজ কান্দাহার অধিকার করেন? অপশান দেখে নাও। অপশান বলছে 1620, অপশান বি বলছে 1621, সি বলছে 1622 এবং ডি বলছে 1623। এর আগের প্রশ্নগুলো তো ভালোভাবে শুনলে এর উত্তরটা তোমরা এখনই দিতে পেরে গেছো আশা করি। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1622 খ্রিস্টাব্দে পারস্যরাজ কান্দাহার অধিকার করেছিলেন। এই যে কান্দাহার অধিকার করেছিলেন, এই কান্দাহার তো মুঘলদের থেকে অধিকার করে নিল, কিন্তু কান্দাহার তো আগে তো মুঘলদের সঙ্গে ছিল না। তার আগে কোন সময় ছিল না, অর্থাৎ কোন সময় কান্দাহার মুঘলদের হস্তগত হয়েছিল? হস্তগত হয়েছিল তোমরা নোট করে নিতে পারো, বা আগের ক্লাসগুলো যারা দেখেছো তারা অবশ্যই এটা বলতে পারবে কার সময় হস্তগত হয়েছিল। সময়কালটা হয়েছিল 1595 খ্রিস্টাব্দে, আকবরের সময়। আকবর কান্দাহার অধিকার করেছিলেন 1595 খ্রিস্টাব্দে, এবং 1622 খ্রিস্টাব্দে আবার পারস্যরাজ কান্দাহার অধিকার করে নেয়। সেই সময় পারস্যরাজ কে ছিলেন? পারস্যরাজ ছিলেন শাহ আব্বাস। পারস্যরাজ ছিলেন শাহ আব্বাস, নোট করে নিতে পারো এটাও তোমরা। তাহলে পারস্যরাজ কে ছিলেন সেই সময়? পারস্যরাজ ছিলেন শাহ আব্বাস। চলে যাই পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, শাহজাদা খুররম কোন কাজের জন্য জাহাঙ্গীরের কাছ থেকে শাহজাহান উপাধিতে ভূষিত হন? এই যে বললাম শাহজাহান, এই শাহজাহান উপাধিতে ভূষিত হয়েছিলেন কোন কাজের জন্য? তিনি যে খুররম ছিলেন তৃতীয় পুত্র জাহাঙ্গীরের, তিনি শাহজাহান উপাধিতে ভূষিত হয়েছিলেন আহমদনগর জয় করার মধ্য দিয়ে। তিনি আহমদনগর, তিনি সেই সময় যুবরাজ হিসেবে আহমদনগর জয় করেছিলেন, সেই জন্য তাকে জাহাঙ্গীর শাহজাহান উপাধিতে ভূষিত করেছিলেন। এবার বলে নিই, তোমরা একটু নোট করে নাও এই শাহজাহান সম্পর্কে কিছু কথা। শাহজাহান কথার অর্থটা কি? শাহজাহান কথার অর্থ হলো জগতের আলো। শাহজাহান কথার অর্থ হলো জগতের অধিপতি। জগতের আলো নয়, নূরজাহান শব্দের অর্থ জগতের আলো, এবং শাহজাহান শব্দের অর্থ হলো জগতের অধিপতি। এখানে তোমরা মনে রাখবে যে তার পূর্ব নাম কি ছিল? পূর্ব নাম এই যে খুররম, এই খুররম শব্দের অর্থ কি? খুররম শব্দের অর্থ পূর্ণচন্দ্র। পূর্ণচন্দ্র, এটা পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। বেশিরভাগ সময় আসে যে শাহজাহান শব্দের অর্থ কি? শাহজাহান শব্দের অর্থ বললাম জগতের অধিপতি, কিন্তু কোনো কোনো সময় আসতে পারে খুররম শব্দের অর্থ, এটা তোমরা জেনে রাখা ভালো, পূর্ণচন্দ্র। খুররম শব্দের অর্থ পূর্ণচন্দ্র, অর্থাৎ তিনি এই পৌষ মাসের পূর্ণিমা তিথিতে তার জন্মগ্রহণ বলে তার নাম রাখা হয়েছিল খুররম, অর্থাৎ খুররম শব্দের অর্থ হলো পূর্ণচন্দ্র। চলো পরের প্রশ্ন চলে যায়, 9 নম্বর প্রশ্ন, মুঘল রাজবংশের প্রথম বাদশা বেগম কে ছিলেন? মুঘল রাজবংশের প্রথম বাদশা বেগম কে ছিলেন? অপশান এ বলছে হামিদা বানু, বি বলছে নূরজাহান, সি বলছে জাহানারা এবং ডি বলছে মমতাজ। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, নূরজাহান। তিনি প্রথম বাদশা বেগম নামে পরিচিত ছিলেন। 1612 খ্রিস্টাব্দে তিনি সাম্রাজ্যের প্রথম নারী হিসেবে এই পাদশাহ বেগম উপাধি লাভ করেছিলেন। 1612 খ্রিস্টাব্দে, মনে রাখবে এটা হবে 1612 খ্রিস্টাব্দে তিনি পাদশা বেগম হিসেবে পরিগণিত হয়, সাম্রাজ্যের প্রথম নারী যিনি পাদশা বেগম হিসেবে পরিচিত হয়। বলে রাখি নূরজাহান সম্পর্কে কিছু। নূরজাহানের প্রকৃত নাম কি ছিল? এটা তোমরা নোট করে নাও। নূরজাহানের প্রকৃত নাম ছিল মেহেরুন্নিসা। নূরজাহানের প্রকৃত নাম মেহেরুন্নিসা। তার নূরজাহান শব্দের অর্থ হলো জগতের আলো। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। আর নূরজাহান সম্পর্কে আরেকটা ছোট তথ্য তোমরা জেনে রাখো, নূরজাহান প্রথমে তিনি আলীকুলি বেগের স্ত্রী ছিলেন। তার মৃত্যুর পর জাহাঙ্গীর তাকে বিবাহ করেন। পরের প্রশ্ন চলে যাই, 10 নম্বর প্রশ্ন, জাহাঙ্গীর কোন মুঘল সেনাপতির হাতে বন্দী হয়েছিলেন? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান এ বলছে দিলির খাঁ, বি বলছে মহাবত খাঁ, সি বলছে আসফ খাঁ এবং ডি বলছে জুলফিকার খাঁ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মহাবত খাঁ। মোহাম্মদ খাঁ মুঘল সেনাপতির হাতে বন্দী হয়েছিলেন জাহাঙ্গীর।
পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, মুঘল চিত্রকলা খ্যাতির শীর্ষে ওঠে কার রাজত্বকালে? কার সময় মুঘল চিত্রকলা খ্যাতির শীর্ষে উঠেছিল? তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে, অপশানগুলো দেখো, অপশান বলতে জাহাঙ্গীর, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জাহাঙ্গীরের রাজত্বকালে। পরের প্রশ্ন চলে যাই, 12 নম্বর প্রশ্ন, জাহাঙ্গীরের আমলে অঙ্কিত জীবজন্তুর ছবির মধ্যে সম্ভবত শ্রেষ্ঠ ছবি একটি টার্কি মোরগের। দেখো ছবিটা দেখতে পাচ্ছ, জাহাঙ্গীরের আমলে অঙ্কিত জীবজন্তু ছবির মধ্যে সম্ভবত শ্রেষ্ঠ ছবি একটি টার্কি মোরগের। এটি এঁকেছিলেন কে? অপশান এ বলছে ভীষণ দাস, বি বলছে মনসুর, সি বলছে মনোহর এবং ডি বলছে গোবর্ধন। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মনসুর। তোমরা এখানে মনে রাখবে, এই সময় অর্থাৎ জাহাঙ্গীরের সময়কে চিত্রকলার, মুঘল যুগের চিত্রকলার সুবর্ণ যুগ বলা হয়। তার বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন ওস্তাদ মনসুর। ইনি পশু পাখির ছবি একটা গুরুত্বপূর্ণ মর্যাদায় এনেছিলেন, বা অনেক সুন্দর সুন্দর পশু পাখির ছবি আঁকতেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত ছবি ছিল এই টার্কি মোরগের ছবি। এই ছবিটা আমি দেখানোর চেষ্টা করেছি টার্কি মোরগ সম্পর্কে একটা ধারণার জন্য। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন চলে যাই, 13 নম্বর প্রশ্ন, জাহাঙ্গীরের আত্মজীবনী তুজুকি জাহাঙ্গীরি প্রচ্ছদে জাহাঙ্গীরের প্রতিকৃতি তার কোন দরবারি চিত্রশিল্পীর আঁকা? অপশান এ বলছে ভীষণ দাস, বি বলছে আবুল হাসান, সি বলছে মাধব এবং ডি বলছে বিচিত্র। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, আবুল হাসান। পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, নিম্নোক্তদের মধ্যে কে দারাশিকর সৈন্যবাহিনীর এক গোলন্দাজ হিসেবে কর্মজীবন শুরু করে পরবর্তীকালে চিকিৎসকের পেশা অবলম্বন করেন? অপশান এ বলছে নিকোলো মানুচি, বি বলছে পিটার মুন্ডি, সি বলছে ফ্রান্সিস বার্নি এবং ডি বলছে তাভারনিয়ে। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, নিকোলো মানুচি। এখানে বলে রাখি, নিকোলো মানুচি কোথাকার লোক ছিলেন? তিনি ছিলেন ইতালীয় একজন ব্যক্তি, এবং পিটার মুন্ডি, বার্নি এবং তাভারনি ছিলেন প্রত্যেকেই ফরাসি। 14 নম্বর হয়ে গেল, এবার 15 নম্বর যাই। 15 নম্বর প্রশ্ন, জাহাঙ্গীরের রাজসভায় আগত প্রথম ব্রিটিশ কে ছিলেন? অপশান এ বলছে পল ক্যানিং, বি বলছে রাল্ফ ফিচ, সি বলছে উইলিয়াম এডওয়ার্ড এবং ডি বলছে উইলিয়াম হকিন্স। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে উইলিয়াম হকিন্স, অপশান ডি। মনে রাখবে এখানে যে জাহাঙ্গীরের রাজসভায় প্রথম আগত ব্রিটিশ ছিলেন উইলিয়াম হকিন্স, এবং তিনি এসেছিলেন কত সালে? 1608 সালে। সালটাও গুরুত্বপূর্ণ, 1608 সালে তিনি প্রথম এসেছিলেন। আর উইলিয়াম হকিন্স সম্পর্কে পরের প্রশ্ন আছে, আরও বিস্তারিত জানতে পারবে। চলো পরের প্রশ্ন চলে যায়। 16 নম্বর প্রশ্ন, জাহাঙ্গীরের রাজদরবারে 400 মনসব এবং ইংলিশ খান উপাধিপ্রাপ্ত ইউরোপীয়কে? আগেই বলে দিলাম আগের প্রশ্নই। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, উইলিয়াম হকিন্স। তিনি ইংলিশ খান উপাধি পেয়েছিলেন এবং 400 মনসবের অধিকারী ছিলেন। পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, কোন ঐতিহাসিক মন্তব্য করেন জাহাঙ্গীরের ওপর নূরজাহানের প্রভাব ছিল মরাল, ইমোশনাল, স্পিরিচুয়াল অ্যান্ড পসিবলি ইন্টেলেকচুয়াল? তাহলে অপশান কি আছে? অপশান এ বলছে বেনি প্রসাদ, বি বলছে নুরুল হাসান, সি বলছে আরপি ত্রিপাঠী এবং ডি বলছে ঈশ্বরী প্রসাদ। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, আরপি ত্রিপাঠী। পরের প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধের সূচনা ঘটে কোন শাসকের সিংহাসন আরোহণের সময়? অপশান এ বলছে আকবর, বি বলছে হুমায়ুন, সি বলছে জাহাঙ্গীর এবং ডি বলছে শাহজাহান। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, শাহজাহানের সময় উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধের সিংহাসনে আরোহণের সময় সূচনা ঘটে উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধে। পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন চলে যাই। এটা বলে রাখি, তার আগে বলে রাখি যে এই সময় যুদ্ধটা কি কারণে হয়েছিল। কারণ জাহাঙ্গীরের 4 পুত্র ছিল, জাহাঙ্গীরের 4 জন পুত্র ছিল। তার মধ্যে একজন ছিলেন শাহজাহান, একজন ছিলেন খসরু, আর একজন ছিলেন পারভেজ। আগেই বলেছি আগের প্রশ্ন, পারভেজ। আর একজন ছিলেন শাহরিয়ার, আরেকজন কে ছিলেন? শাহরিয়ার ছিলেন। জাহাঙ্গীরের পত্নী অর্থাৎ নূরজাহান, তিনি চেয়েছিলেন শাহরিয়ার অর্থাৎ যে কনিষ্ঠ পুত্র তিনি সিংহাসন আরোহণ করুক, কিন্তু পরবর্তীকালে শাহজাহান অর্থাৎ খুররামি সিংহাসনের অধিপতি হয়েছিলেন। পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, জাহাঙ্গীরের মৃত্যুর পর কার নাম পরবর্তী বাদশাহ হিসেবে ঘোষিত হয়? এক্ষুনি বলে দিলাম, জাহাঙ্গীরের মৃত্যুর পর শাহরিয়ারের নাম পরবর্তী মুঘল বাদশাহ হিসেবে প্রথম ঘোষিত হয়েছিল, কিন্তু পরবর্তীকালে কিন্তু আমরা দেখলাম সিংহাসনে বসল শাহজাহান। বোঝা গেছে? শাহজাহানের সময়কাল কত? শাহজাহানের সময়কাল হলো, মৃত্যুর কার নাম পরবর্তী শাসক হিসেবে, উত্তরটা হবে উত্তর হয়ে যাবে অপশান সি।
আর শাহজাহানের সময়কালটা কত? শাহজাহানের সময়কাল হলো 1628 থেকে 1658 থেকে 58 এই সময় শাহজাহান তার রাজত্ব করেছেন। পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, কোন মুঘল শাসকের উপাধি আবুল মুজাফফর শাহাবুদ্দিন মোহাম্মদ সাহেবী কিরানি সানি ছিলেন? তাহলে এখানে সঠিক উত্তর কি যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, শাহজাহান। 21 নম্বর প্রশ্ন, কান্দাহার কবে চূড়ান্তভাবে মুঘলদের হস্তচ্যুত হয়? অপশান এ বলছে 1606, বি বলছে 1617, সি বলছে 1622 এবং ডি বলছে 1632। এক্ষুনি আলোচনা হয়ে গেছে, কান্দাহার হস্তচ্যুত হয়েছিল 1622 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, কোনটি মুঘল সম্রাটের সাম্রাজ্যবাদের বিদায় সঙ্গীত হিসেবে আখ্যায়িত হয়? অপশান এ বলছে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি, বি বলছে শাহজাহানের মধ্য এশীয় নীতি, সি বলছে ঔরঙ্গজেবের রাজপুত নীতি এবং ডি বলছে জাহাঙ্গীরের শিখ নীতি। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শাহজাহানের মধ্য এশীয় নীতি। পরের প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট দরবারে সিজদা প্রথা বন্ধ করে জমিনবাস প্রথা এবং পরে সেটি বন্ধ করে চার তসলিম প্রথা প্রবর্তন করেন? আগে বলে নিই যে সিজদা প্রথা কি। সিজদা প্রথা হলো সম্রাটের সামনে নতজানু হওয়া, এবং জমিনবাস প্রথা কি? জমিনবাস প্রথা হলো সম্রাটের সামনে ভূমি চুম্বন করা বা পদযুগল চুম্বন করা, এবং পরে সেটি বন্ধ করে চার তসলিম। চার তসলিম প্রথা হলো সেলাম করা। তাহলে সিজদা প্রথা বন্ধ করে প্রচলিত ছিল জমিনবাস প্রথা, এবং জমিনবাস প্রথা বন্ধ করে প্রচলিত ছিল চার তসলিম প্রথা। এটি কোন মুঘল সম্রাটের দরবারে প্রবর্তন করেন? অপশান এ বলছে আকবর, বি বলছে হুমায়ুন, সি বলছে শাহজাহান এবং ডি বলছে জাহাঙ্গীর। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, শাহজাহান। পরের প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, আকবরের সময় সুবা ছিল 12টি, পরে তা বৃদ্ধি পায় 15তে। তাহলে আকবরের সময় সুবা কটা ছিল? 12টি, এবং বৃদ্ধি পেয়ে হয়েছিল 15। তাহলে শাহজাহানের সময় মোট কয়টি সুবা ছিল? অপশান এ বলছে 16, বি বলছে 21, সি বলছে 19 এবং ডি বলছে 15। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 19টি। পরের প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, 1628 খ্রিস্টাব্দে শিখদের সঙ্গে মুঘলদের প্রথম সংঘর্ষের কারণ কোনটি? অপশানগুলো দেখি। অপশান এ বলছে শিখদের ওপর অত্যধিক রাজস্ব বৃদ্ধি, বি বলছে অমৃতসরে শিখদের দুর্গ নির্মাণ, এবং সি বলছে অমৃতসরের জঙ্গলে শিকারকালীন শাহজাহানের দুই বাজপাখির গুরু হরগোবিন্দর শিবিরে চলে যাওয়া এবং তা ফেরত দিতে শিখদের অস্বীকার করা। এটা শিবিরে হবে, রয়েকার, শিবিরে চলে যাওয়া এবং তা ফেরত দিতে শিখদের অস্বীকার করা, এবং ডি বলছে কোনোটি না। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 26 নম্বর প্রশ্ন, কোন মুঘল রাজপুত্র সুলতান বুলন্দ ইকবাল উপাধি লাভ করেছিলেন? সুলতান বুলন্দ ইকবাল কোন মুঘল রাজপুত্র লাভ করেছেন? অপশান এ বলছে মুরাদ, বি বলছে দারাশিকো, সি বলছে ঔরঙ্গজেব এবং ডি বলছে সুজা। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, দারাশিকো। দারাশিকো সুলতান বুলন্দ ইকবাল উপাধি লাভ করেছিলেন। পরের প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, মনসবদারি ব্যবস্থার পরিবর্তন আনার ক্ষেত্রে শাহজাহানের উদ্দেশ্য কী ছিল? অপশান এ বলছে মনসবদারের রক্ষণাবেক্ষণ করা, নির্দিষ্ট শহরের সংখ্যা বৃদ্ধি করা। অপশান বি মনসবদারের রক্ষণাবেক্ষণ নিয়ে যোগ্য নির্দিষ্ট শহর সংখ্যা হ্রাস করা। অপশান সি বলছে সব পদ বিলুপ্ত করে জাট মর্যাদা বৃদ্ধি করা, এবং অপশান ডি বলছে কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর দেখে নেব। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মনসবদারের রক্ষণাবেক্ষণ যোগ্য নির্দিষ্ট শহরের সংখ্যা হ্রাস করা। এটা হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 28 নম্বর প্রশ্ন, কোন সম্রাট মনসবদারি ব্যবস্থায় মাসিক হার চালু করেন? মাসিক হার চালু করেছিলেন কে? অপশান এ বলছে আকবর, বি বলছে জাহাঙ্গীর, সি বলছে শাহজাহান এবং ডি বলছে ঔরঙ্গজেব। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, শাহজাহান। তিনি 10, 8, 6 এমনকি কোনো কোনো ক্ষেত্রে 4 মাসের বেতন দেওয়ার ব্যবস্থা করতেন। পরের প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, শাহজাহানের শাসনকালকে কৃষিক্ষেত্রে শান্তির যুগ আখ্যা দিয়েছেন কে? অপশান এ বলছে এন পিয়ারসন, বি বলছে মোরল্যান্ড, সি বলছে আব্দুল হামিদ লাহোরি এবং ডি বলছে ইনায়েত খাঁ। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মোরল্যান্ড। পরের প্রশ্ন 30 নম্বর প্রশ্ন, শাহজাহানের রাজত্বকালে মহাকবি রায় উপাধিতে ভূষিত হন কে? অপশান এ বলছে চিন্তামণি, বি বলছে সুরদাস, সি বলছে জগন্নাথ এবং ডি বলছে সুন্দর দাস। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, জগন্নাথ, যিনি জাহাঙ্গীরের প্রধান গায়ক ছিলেন। পরের প্রশ্ন 31 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেবের শেষ জীবনের মূল্যবান তথ্য কোন বিদেশি পর্যটকের বর্ণনায় পাওয়া যায়? অপশান এ বলছে ডাক্তার গেমিলি ক্যারেরি, অপশান বি বলছে বার্নিয়ে, সি বলছে তাভারনি এবং ডি বলছে নিকোলো মানুচি। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ডাক্তার গেমিলি ক্যারেরি। 32 নম্বর প্রশ্ন, শাহজাহানের পুত্র চতুষ্টয়ের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্বের কারণ কি?
শাহজাহানের পুত্র চতুষ্টয় কারা কারা ছিলেন আগে জেনে নিই। শাহজাহানের পুত্র ছিলেন প্রথম পুত্র ছিলেন দারা, দ্বিতীয় পুত্র ছিলেন সুজা, তৃতীয় পুত্র ছিল ঔরঙ্গজেব, ঔরঙ্গজেব ছিলেন তৃতীয়, এবং চতুর্থ পুত্র ছিলেন মুরাদ। 4 জন পুত্র। তাহলে অপশানগুলো দেখে নিই এবার অপশানগুলো কি আছে। অপশান এ বলছে দারার প্রতি শাহজাহানের অপরিমিত অপ্রত্য স্নেহ দারা ও ঔরঙ্গজেবের মধ্যে বৈরিতার কারণ হয়। অপশান বি বলছে শাহজাহানের মৃত্যু ও দারার সিংহাসন আরোহণের গুজব, এটাই ছিল দ্বন্দ্বের কারণ। আর সি বলছে এ ও বি দুটোই কারণ, এবং ডি বলছে ওয়াজিবের পদ থেকে মীর জুমলার অপসারণ। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ এ ও বি দুটোই। দারার প্রতি শাহজাহানের অপরিমিত অপত্য স্নেহ দারা ঔরঙ্গজেবের মধ্যে বৈরিতার কারণ ছিল, আর শাহজাহানের মৃত্যু ও দারার সিংহাসন আরোহণের একটা গুজব ছড়িয়ে পড়েছিল। পরের প্রশ্ন 33 নম্বর প্রশ্ন, দারা কোন চূড়ান্ত যুদ্ধে ঔরঙ্গজেবের কাছে পরাজিত হয়? অপশান এ বলছে ধর্মাতের যুদ্ধ, বি বলছে সামুগড়ের যুদ্ধ, সি বলছে দেওরাই যুদ্ধ, এবং ডি বলছে খাজুয়া যুদ্ধ। আমরা এখানে সঠিক উত্তর জানার আগে জেনে নেব যুদ্ধগুলো কোন সময় হয়েছিল। ধর্মাতের যুদ্ধ বা ধর্মাট, ত বা ট দুটোই ব্যবহার করা হয়। ধর্মাটের যুদ্ধ হয়েছিল 1658 খ্রিস্টাব্দে, এবং সামুগড়ের যুদ্ধও তাই। ধর্মাট এবং সামুগড়ের যুদ্ধ হয়েছিল 1658 খ্রিস্টাব্দে, এবং দেউরাই ও খাজোয়া এই দুটো যুদ্ধ হয়েছিল 1659 খ্রিস্টাব্দে। দুটো যুদ্ধ, এই দেউরাই খাজোয়া 1659 এবং ধর্মাট সামুগড় হয়েছিল 1658 খ্রিস্টাব্দে। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে দারা কোন চূড়ান্ত যুদ্ধে ঔরঙ্গজেবের কাছে পরাজিত হয়েছিল? অপশান বি, সামুগড়ের যুদ্ধে। পরের প্রশ্ন 34 নম্বর প্রশ্ন। 34 নম্বর পড়ছে কোন রাজপুত সর্দারকে দ্য ফ্লাওয়ার অফ রাজপুত শিবারি বলে অভিহিত করা হয়? অপশান এ বলছে অজিত সিং, বি বলছে রাজা জয় সিংহ, সি বলছে রাজা রাজ সিংহ, এবং ডি বলছে দুর্গাদাস। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, দুর্গাদাস। 35 নম্বর প্রশ্ন, আকবরের রাজপুতদের প্রতি মৈত্রী নীতি সম্পূর্ণ পরিত্যাগ করে কোন রাজপুত রাজ্যের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের সূচনা করেন ঔরঙ্গজেব? অপশান এ বলছে মারওয়ার, বি বলছে মেবাড়, সি বলছে বুন্দি, এবং ডি বলছে সবগুলি। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, সবগুলি। পরের প্রশ্ন 36 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেবের কোন অর্থনৈতিক পদক্ষেপ দারুণভাবে ধ্বংসাত্মক হিসেবে পরিগণিত হয়? অপশান এ বলছে 1665 খ্রিস্টাব্দে আরোপিত হিন্দু মুসলমান বণিকদের ক্ষেত্রে বৈষম্যমূলক শুল্ক নীতি, বি বলছে জিজিয়া কর পুনঃস্থাপন, সি বলছে এ এবং বি উভয়, এবং ডি বলছে রাজস্ব দপ্তর থেকে হিন্দু কর্মচারীদের অপসারণ। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এ এবং বি উভয়ই। পরের প্রশ্ন 37 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেবের রাজনৈতিক অজ্ঞতার চূড়ান্ত কোনটি? অপশান এ বলছে নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা, বি বলছে উত্তর পশ্চিম সীমান্তে অপ্রয়োজনীয় ধ্বংসাত্মক যুদ্ধ চালানো, সি বলছে মারওয়ারকে মুঘল সাম্রাজ্যভুক্ত করে নেওয়ার উদ্যোগ, এবং ডি বলছে আগ্রা দুর্গে শিবাজিকে বন্দী করা। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মারওয়ারকে মুঘল সাম্রাজ্যভুক্ত করে নেওয়ার উদ্যোগ। পরের প্রশ্ন 38 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন? অপশান এ বলছে 1675, বি বলছে 1679, সি বলছে 1681, এবং ডি বলছে 1682। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1679 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব পুনরায় জিজিয়া কর প্রবর্তন করেছিলেন। 39 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে তীর্থকর পুনঃপ্রবর্তন করেন? অপশান এ বলছে 1673, বি বলছে 1674, সি বলছে 75, এবং ডি বলছে 76। এটাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1674 খ্রিস্টাব্দে। 40 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেব বেশ কিছু হিন্দু মন্দির ধ্বংস করেছিলেন, নিম্নে উল্লেখিত কোন মন্দির তার মধ্যে ছিল না? অপশান এ বলছে গুজরাটের সোমনাথ মন্দির, বি বলছে পুরীর জগন্নাথ মন্দির, সি বলছে মথুরার কেশব রায় মন্দির, এবং ডি বলছে বেনারসের বিশ্বনাথ মন্দির। এটা সহজে আমরা দেখে বুঝতে পারছি। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পুরীর জগন্নাথ দেব মন্দির। পরের প্রশ্ন 41 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেবের সময়ে যে সৎনামীরা বিদ্রোহ করে নারাউলের শহর দখল করে নেয় তারা কার অনুগামী ছিলেন? অপশান এ বলছে কবির, বি বলছে দাদু দয়াল, সি বলছে গুরু নানক, এবং ডি বলছে রামদাস। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, দাদু দয়াল। 42 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেবের রাজত্বে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হিন্দু ইতিহাস রচয়িতা কে ছিলেন? অপশান এ বলছে চাহর চামান গ্রন্থের রচয়িতা চন্দ্রভান ব্রাহ্মণ, বি বলছে লুবাব ও তোয়ারিক গ্রন্থের রচয়িতা রায়বর্ধন, এবং সি বলছে ফুতুহাত ই আলমগীর গ্রন্থের রচয়িতা পণ্ডিত ঈশ্বর দাস নগর, এবং ডি বলছে খুলসাত ই তোয়ারিক গ্রন্থের রচয়িতা সুজন রায়।
তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ফুতুহাত ই আলমগীর গ্রন্থের রচয়িতা পণ্ডিত ঈশ্বর দাস নগর। পরের প্রশ্ন 43 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি প্রসঙ্গে যদুনাথ সরকার মন্তব্য করেন, স্পেনীয় ক্ষত নেপোলিয়নকে যেমন ধ্বংস করে তেমনি দাক্ষিণাত্য ক্ষত ঔরঙ্গজেবকে ধ্বংস করে। কারণগুলো কি? অপশান এ বলছে মুঘল মারাঠার যুদ্ধ একমাত্র কেরালা বাদে গোটা দাক্ষিণাত্যে ছড়িয়ে পড়ে। বি বলছে দাক্ষিণাত্যে বিরামহীন যুদ্ধ মুঘল সৈন্যবাহিনী ও অর্থনীতিকে প্রায় ধ্বংস করে ফেলে। সি বলছে দাক্ষিণাত্যের এই যুদ্ধ গৃহযুদ্ধে রূপান্তরিত হয় যার সমাপ্তি অসম্ভব বলে প্রতিভাত হয়। এবং অপশান ডি বলছে সবগুলো। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে সব তথ্যই সঠিক। পরের প্রশ্ন 44 নম্বর প্রশ্ন, 1661 খ্রিস্টাব্দে কুচবিহার জয় করার পর তার কি নামকরণ হয়? অপশান এ বলছে জাহাঙ্গীরনগর, বি বলছে শাহজাহাননগর, সি বলছে আলমগীরনগর এবং ডি বলছে ফিরোজাবাদ। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, আলমগীরনগর। পরের প্রশ্ন 45 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট তার অভিষেকের পর রাহাদারি এবং পান্ডারি নামে দুটি উপকর রদ করেন? অপশান এ বলছে আকবর, বি বলছে শাহজাহান, সি বলছে জাহাঙ্গীর এবং ডি বলছে ঔরঙ্গজেব। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ঔরঙ্গজেব। এখানে বলে রাখি রাহাদারি কর এবং পান্ডারি যে দুটো কর ছিল, এই রাহাদারি কিসের উপর আরোপ করা ছিল? রাস্তা এবং ফেরিঘাটে আদায়কৃত কর ছিল রাহাদারি, এবং পান্ডারি ছিল বণিক, ফেরিওয়ালা ও তরিতরকারি বিক্রেতাদের থেকে আদায়কৃত কর ছিল পান্ডারি। পরের প্রশ্ন 46 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেবের বিরুদ্ধে সংগঠিত কোন বিদ্রোহের অংশগ্রহণকারীরা মুন্ডিয়া নামে পরিচিত হতো? অপশান এ বলছে জাট বিদ্রোহ, বি বলছে বুন্দেলা বিদ্রোহ, সি বলছে সতনামী বিদ্রোহ এবং ডি বলছে শিখ বিদ্রোহ। এই জাট বিদ্রোহ কবে হয়েছিল? জাট বিদ্রোহ হয়েছিল 1659 খ্রিস্টাব্দে। জাট বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন গোখলা জাট। বুন্দেলা বিদ্রোহ হয়েছিল 1671 খ্রিস্টাব্দে, এর নেতৃত্ব দিয়েছিলেন চম্পত রায়। এবং সতনামী বিদ্রোহ হয়েছিল 1672 খ্রিস্টাব্দে, এর নেতৃত্ব দিয়েছিলেন গরিবদাস হারার নেতৃত্বে সতনামী বিদ্রোহ হয়েছিল। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? অংশগ্রহণে মুন্ডিয়া নামে পরিচিত ছিল। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সতনামী বিদ্রোহী নেতৃত্ব দিয়েছিলেন গরিবদাস হারা। পরের প্রশ্ন 47 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে প্রাদেশিক শাসনকর্তাদের এক ফরমান দ্বারা হিন্দু মন্দির ও বিদ্যালয় ভাঙার নির্দেশ দিয়েছিলেন? অপশান এ 1660 খ্রিস্টাব্দে, অপশান বি 1665 খ্রিস্টাব্দে, অপশান সি 1659 খ্রিস্টাব্দে, অপশান ডি 1670 খ্রিস্টাব্দে। এখানে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 1659 খ্রিস্টাব্দে। এটা 59 হবে না, এটা 1669 হবে। এটা ঠিক করে নেওয়ার সালটা, এটা 59 হবে না, এটা 6 হবে, 69। পরের প্রশ্ন 48 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মুদ্রার ওপর কলমা খোদাই নিষিদ্ধ করেন? অপশান এ বলছে 1659 খ্রিস্টাব্দে, বি বলছেন 1669 খ্রিস্টাব্দে, সি বলছে 1660 এবং ডি বলছে 1670 খ্রিস্টাব্দে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 1659 খ্রিস্টাব্দে। 49 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেবের ধর্মনীতি সম্পর্কে কোন ঐতিহাসিক মন্তব্য করেন, নিষ্ঠাবান ঔরঙ্গজেব বরং তার সিংহাসন হারাতে প্রস্তুত ছিলেন, কিন্তু তিনি তার ধর্ম ও শাসননীতি পরিবর্তনে প্রস্তুত ছিলেন না? অপশান এ বলছে যদুনাথ সরকার, বি বলছে সতীশচন্দ্র, সি বলছে আতাহার আলী এবং ডি বলছে ইরফান হাবিব। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, যদুনাথ সরকার। এবং 50 নম্বর এবং আজকের শেষ প্রশ্ন, ঔরঙ্গজেব তার রাজত্বকালের কোন বছরে তার রাজত্বের ইতিহাস আলমগীরনামা রচনা বন্ধ করে দেন? অপশানগুলো দেখি। অপশান এ বলছে 8ম বছরে, বি বলছে 10ম বছরে, সি বলছে 12 বছরে এবং ডি বলছে 14 বছরে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 10ম বছরে। 10ম বছরে তিনি তার আলমগীরনামা রচনা বন্ধ করে দেন। আজকে আমাদের এই পর্যন্ত ক্লাস ছিল, এখানে আমাদের ক্লাস আজকে শেষ হলো। সবাই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে ক্লাসগুলো দেখে নিও এবং অবশ্যই কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও। চলো, সকলকে অনেক অনেক ধন্যবাদ।